নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই জমজমাট হয়ে উঠছে রাকসু নির্বাচনের প্রচার। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা। ভোটারদের নজর কাড়তে অনেকে বেছে নিচ্ছেন গান, অভিনয় সহ ভিন্ন ধর্মী আয়োজন। তবে প্রার্থী ও ভোটাররা বলছেন, রাকসুকে কেন্দ্র করে যে সৌহার্দ্য তৈরি হয়েছে তা যেন অটুট থাকে সারা বছর জুড়ে। মেহেদী হাসানের তোলা ছবিতে রশিদুল হক রুশোর প্রতিবেদন। রাকসু নির্বাচনের প্রচারে এসেছেন স্বয়ং বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা। চাইছেন সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদের ভোট। ওদিকে ক্যাম্পাসের পরিবহন মার্কেটে যেন বসেছে বাউল মেলা। গানে গানে ভোটারদের কাছে করছেন ভোটের আবেদন। পলাশীর প্রান্তরে যেভাবে সিরাজউদ্দৌলাকে পরাজিত এবং নিহত করা হয়েছিল, প্লিজ এই যুদ্ধে এই পলাশীতে আপনারা আমাকে কেউ ছেড়ে যাবেন না। বাউল সেজে আজকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি আর সবার কাছে সাড়াও পাচ্ছি। ভোটারদের আকৃষ্ট করতে এমনই ভিন্ন বেশে বা স্বাভাবিক নিয়মে ক্যাম্পাসের হল, টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, চায়ের দোকান, একাডেমিক ভবন সংলগ্ন সড়কগুলোতে প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পুরনো ইতিহাস যেটা চলে গিয়েছে, ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা নতুন একটা ক্যাম্পাস দেখতে পাচ্ছি। প্রার্থী থেকে শুরু করে ভোটারদের মাধ্যমে একটা সর্বস্তরে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হচ্ছে। এই সম্পর্কের ধারাবাহিকতা যেন বজায় থাকুক। এদিকে রাকসু নির্বাচনে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে নির্বাচনের ফল ১২ থেকে ১৫ ঘন্টার মধ্যেই প্রকাশের আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য। একেবারে উন্মুক্ত পরিবেশে স্বচ্ছতার ভেতর দিয়ে এই কাজটা করার চেষ্টা করব এবং উইথ ভ্যালিডেশন, যেন এই প্রশ্নও না আসে যে যন্ত্র দিয়ে গোনা হচ্ছে, হাতে গুনলে কি হতো। আমরা সময়ে সময়ে হাতে গুনে এবং যন্ত্রে গুনে কি হচ্ছে এ দুটো মিলিয়েও আমরা দেখব আর কি। তো সব মিলে আমি আজকে নির্বাচন কমিশনের সদস্যদের সাথে কথাবার্তা বলছিলাম। ওনারা যেটা আমাকে বলেছেন, আমি যদি স্মরণ করতে পারি, ম্যাক্সিমাম ওনারা বলেছেন ১২ থেকে ১৫ ঘন্টা। আগামী ১৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত চলবে রাকসু নির্বাচনের প্রচার। ভোট গ্রহণ ১৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রচারের শেষ দিন আজ। রাত ১২টার পর থেকে ভোট গ্রহণ পর্যন্ত বন্ধ থাকবে সকল ধরনের প্রচার কার্যক্রম। শেষ দিনের প্রচারে উৎসব মুখর পুরো ক্যাম্পাস। প্রার্থীরা জানাচ্ছেন, শিক্ষার্থীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন তারা। আর শিক্ষার্থীরা আশা করছেন যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আরও জানাচ্ছেন মাহফুজ শুভ্র। শেষ দিনের প্রচারে পুরো ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ। সকাল থেকেই স্টেশন থেকে শুরু করে অনুষদ, ঝুপড়ি, কটেজে চলছে প্রার্থীদের শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ। শহর থেকে শাটলে প্রচার করে এসেছেন অনেক প্রার্থী। প্রার্থীদের দাবি, পুরো নির্বাচনী সময়টিতে শিক্ষার্থীদের আগ্রহ ও সাড়া ছিল চোখে পড়ার মতো। কেউ অভিনব কৌশলে শিক্ষার্থীদের কাছে পৌঁছেছেন, কেউ বা নিজ হাতে চিঠি লিখে ইশতেহার বিতরণ করেছেন। শেষের দিকে এসে নির্বাচনী যে আমেজ, সেটা অনেক বেশি আগের চেয়ে জোরালো হয়েছে। সবার মধ্যে উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হয়েছে, মনোবল সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা আমাদেরকে অনেকে বলছেন যে ভাই, আপনাদেরকে আমরা ৫-৬ বার ১০ বার অনেকে দেখছি, আপনাদের চেহারা মুখস্থ, ব্যালট নম্বর মুখস্থ। সেই জায়গাটা আমাদেরকে অনেক আশান্বিত করছে। আমরা শিক্ষার্থীদের কাছে মনে হচ্ছে যে কিছুটা হইলেও আমরা বুঝতে পারছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮১% শিক্ষার্থী অনাবাসিক। তো এটা নিয়ে আমাদের একটা শঙ্কা ছিল যে এই শিক্ষার্থীরা আসলে এই নির্বাচনে অংশ নিবে কিনা। খুব জোর হয়তো শতভাগ এখানে আমরা পাচ্ছি না, কিন্তু তারপরে গত ২-৩ দিনের যে অংশগ্রহণটা বা ক্যাম্পাসমুখী হওয়াটা, সেইটা বেশ খানিকটা আশা জাগে না। অন্যদিকে কিছু প্রার্থী সাইবার বুলিং ও আচরণ বিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন। তাদের মতে এ বিষয়ে আরো কঠোর নজরদারি প্রয়োজন। নির্বাচনের পরিবেশ নিয়ে কিছুটা শঙ্কিত। আমরা দেখলাম হচ্ছে বড় দুই দল পাল্টাপাল্টি আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। যাদের প্যানেল আছে তারা সবার কাছে যাইতে পারছে, একজন প্রচারণা করলে সবার কাছে চলে যাচ্ছে, কিন্তু আমাদের যারা স্বতন্ত্র আছে তাদের কাছে খুব স্পষ্টকর। তারপরে যত সম্ভব চেষ্টা করতেছে। শিক্ষার্থীরা বলছেন, প্যানেল নয়, যোগ্যতাকেই তারা ভোটের মানদণ্ড হিসেবে দেখছেন। নারী ভোটারদের দাবি, নতুন নেতৃত্ব যেন নিরাপদ ক্যাম্পাস ও নারীদের জন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে।
স্থানীয়দের সাথে কয়েকদিন আগে একটা ঝামেলা হলো, এ ধরনের ঝামেলা যাতে আর ভবিষ্যতে না হয়, আর বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য যাতে হেনস্থার শিকার এরকম কিছু হতে না হয়। সঠিক যোগ্য প্রার্থী আসুক, যারা সক্ষম ক্যাম্পাসটাকে ধরে রাখার জন্য, সুন্দর করে গোছানোর জন্য। যেহেতু আমরা মেয়ে, আমাদের নিরাপত্তাজনিত অনেক সমস্যা থাকে। শাটলের অনেক সমস্যা আছে, মানে শাটল থেকে আমরা স্টুডেন্টরা যারা আসে, কারণ শাটলে আমাদের ফ্যান নেই, তারপরে আসার সময় মানে অনেক ভোগান্তিতে পড়তে হয়। 15 অক্টোবর দিনব্যাপী অনুষ্ঠিত হবে চাকসু ও হল সংসদ নির্বাচন। 5টি অনুষদ ভবনে 15টি কেন্দ্রের 700টি গোপন বুথে ভোট দেবেন শিক্ষার্থীরা। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য চাকসু ভবনে করা হবে আলাদা ভোট কেন্দ্র। মাহফুজ শুভ্র, 71, চট্টগ্রাম। হবিগঞ্জের পাহাড়ি ছড়া আর চা বাগান থেকে অবাধে লুট হচ্ছে মূল্যবান খনিজ সম্পদ সিলিকা। ড্রেজার মেশিন সহ নানাভাবে দিনে রাতে চলছে এই সিলিকা বালু উত্তোলন। এতে প্রকৃতি বিপন্ন হবার পাশাপাশি হুমকিতে পড়েছে ছড়ার আশপাশের বসতি। অভিযোগ উঠেছে রাজনৈতিক ছত্রছায়ায় একাধিক প্রভাবশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। প্রশাসনের নিয়মিত অভিযানেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই লুটপাট। শাকিল চৌধুরীর তথ্য ছবিতে প্রতিবেদন। পাহাড়ি ছড়া থেকে তোলা হচ্ছে মূল্যবান খনিজ সম্পদ সিলিকা বালু। ক্যামেরা দেখেই কোদাল বেলচা ফেলে দৌড়ে পালাচ্ছেন তারা। এই দৃশ্য হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বদরগাজীর গিলানি ছড়ার। এভাবেই প্রতিদিন চলছে সিলিকা লুট। এর চেয়েও ভয়াবহ অবস্থা উপজেলার পানছড়ি এলাকার। বছরের পর বছর ড্রেজার মেশিন বসিয়ে মাটির গভীর থেকে সিলিকা বালু লুটপাটের কারণে সরু ছড়া এখন বিশাল খাদ। হুমকির মুখে চা বাগান পল্লী সহ আশেপাশের প্রকৃতি। এলাকাবাসীর অভিযোগ, এদের বিরুদ্ধে মুখ খুললেই নির্যাতন আর হয়রানি শুরু হয়। ওই নিচে বালু তুলে আর এদিকে আপনার গুলা আইসা ভাইয়া নিতে আছে। এই সমস্যায় আমাদের এদিকে খালি দিকে বালু তুলি দিকে ভাঙ্গে। আমরা বাড়িঘর তো যাইতে আছে, সব আস্তে আস্তে সব যাইব আমরা বাড়িঘর। আমরা গরিব মানুষ, কোথা থেকে আমরা ওনাদের বিচার নালিশ করবো? এলাকাবাসী প্রতিবাদ করলে রাস্তা ছিটে হাইয়া করে মরবো। কারো কিছু করার নাই। 12টার সময় কেউ কি জনগণকে এখানে পাহারা দিত না ভাই, মানুষের জানের মায়া আছে। এদিকে অভিযুক্তরা একে অন্যের ওপর দায় চাপালেও প্রকাশ করে না সিন্ডিকেট নিয়ন্ত্রকদের নাম। আগে খোয়ারি আনছিলাম, 2-3 বছর খোয়ারি চালাইছি, তুলছি। ওকে তো আমি বালু দিলে মামলা আমার উঠে পড়ে, একটা পরে একটা মামলা পড়ে। মামলা মনে 5-6টা পড়ছে, আমি তো বালু তুলি না, মানুষে বালু তুলতেছে। ওই মাহফুজ, এবারে এই যে বসুরের ভাই, বসুরের ভাই, এরা যে অভিযান আর্মি দিয়েছে, তোমার 5 জন ধরে নিয়েছে না আমি। না আমি কইতাম না, জানি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিয়মিত অভিযান চালিয়েও লুটপাট পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বর্তমান যে অবস্থায় আছে, আমরা বিকল্পভাবে চিন্তা করছি এখানে আমাদের পরিবেশ অধিদপ্তর, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো সহ সকল ডিপার্টমেন্ট যদি আমরা সমন্বিতভাবে কাজ করে এটির একটি সুষ্ঠু সমাধান বা ইজারার আওতায় যদি যাওয়া যায়, অথবা যদি ইজারার আওতায় যাওয়া না যায়, তাহলে সেটিকে সরকারিভাবে ব্যবস্থাপনা করলে হয়তো এই সিলিকা বালির সুষ্ঠু ব্যবস্থাপনা করা সম্ভব। জেলা প্রশাসনের তথ্য মতে পুরো জেলায় তালিকাভুক্ত 23টি সিলিকা বালু মহলের একটিও চলতি বছর খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোকে ইজারা দেয়নি। এরপরেও চুনারুঘাট, মাধবপুর ও বাহুবলের পাহাড়ি ছড়া ও চা বাগান এলাকায় চলছে অবাধে বালু লুটপাট। শাকিলা শম্পা, 71। পাবনার ঈশ্বরদীর সারাঘাট এলাকায় আবারও বালু মহলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। সকালে নাটোর লালপুরে বালুমহলের ইজারাদার কাকুন বাহিনী ও কুষ্টিয়া গোয়ালন্দ নৌ রুটের ইজারাদার সোহেল খন্দকার গ্রুপের অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে দিনের বেলায় সারাঘাট এলাকায় প্রকাশ্যে জনবসতির উপরে এলোপাতাড়ি গুলি চালানোর অভিযোগ উঠেছে। তবে গত সপ্তাহে গোলাগুলির ঘটনায় 2 জন গুলিবিদ্ধ হয়ে ঢাকায় চিকিৎসা নিলেও আজকের ঘটনায় কেউ আহত হয়নি। তবে প্রশাসনিক কঠোর হস্তক্ষেপ ছাড়া যে কোনো সময় বড় ধরনের আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে তারা তদন্ত করছেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসম আব্দুর নূর জানান, ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইসলামপাড়া ফিল্মঘাটে আমি বালু কেনার জন্য আসছিলাম, আনুমানিক 10টার দিকে। দেখলাম 2টা স্পিড বোট নদীর ওখানে বৃষ্টির মতো ঘুরে করতে করতে আসলো। তো
আশা থেকে এই খোলায় যত লোকজন ছিল সবাই হলো দৌড়ে পালায় গেল, আমাদের সঙ্গে পালা চলে গেল, পালু কিনা আজকে আর হলো না। নদীতে মাছ কিনতে আসি, 2টা স্পিড বোট আসি, গোলাগুলি করলো, পরে জানতে পারলাম এটি কাকন বাহিনীর স্পিড। কাকন বাহিনীর 2টা স্পিড বোট লেগে সেই গোলাগুলি করছে, আমরা গাড়ি থুই দৌড় মারছি। 5 বছরও টিকল না 130 কোটি টাকার খুলনা সাতক্ষীরা মহাসড়ক। 64 কিলোমিটারের এই সড়কটিতে এখনই চলার অযোগ্য হয়ে পড়েছে। সুযোগ থাকলে বেশিরভাগ পরিবহন ব্যবহার করছে বিকল্প পথ। ভোমরা স্থলবন্দর সংযোগ সড়কের 0 পয়েন্ট থেকে ডুমুরিয়ার 18 মাইল পর্যন্ত পড়েছে খুলনার মধ্যে, যার দূরত্ব 33 কিলোমিটার। এর প্রশস্তকরণ ও পুনর্নির্মাণ শুরু হয় 2018 সালে, যা শেষ হয় 2020-এর জুনে। খুলনার সড়ক বিভাগের বর্তমান কর্মকর্তারাই স্বীকার করেছেন এটি নির্মাণের সময় ভয়াবহ অনিয়ম হয়েছিল। সোহেল রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন কনক রহমান। ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। পাখির চোখে দেখা সড়কটি বলে দেয় কতটা ভয়াবহ এর অবস্থা। শহরের 0 পয়েন্ট থেকে 18 মাইল পর্যন্ত 33 কিলোমিটার খুলনা সড়ক বিভাগের আওতায়। এরই মধ্যে 0 পয়েন্ট থেকে কইয়া পর্যন্ত 5 কিলোমিটার পথের অবস্থা সবচেয়ে ভয়াবহ। কালকে মনে 5-6 গাড়ি পড়েছে, আর এই যে আমরা যে এই জায়গা দিয়ে রাস্তা দিয়ে আসবো, আসার মতো কোনো লাইন নেই। বৃষ্টির সময় পানি হয়, এর জন্য রাস্তায় যে ক্ষত থাকে, মানে যে গর্ত থাকে, এর জন্য দেখা যায় না গর্তগুলো। এতে গাড়ি গর্তের ভিতরে পড়লে গাড়ি আছে উল্টায়। রাস্তা মনে করেন 1 কোমর গাতা ভাই, 1 চাকা নামাইলে পিছে চাকা উঁচা হয়ে যায়। এগুলো মনে করেন পাবলিক দিয়ে ঢাকা মুকা দিয়ে পার করতে হয়। প্রতিদিন সকালে যাত্রী হয়, আসতে হয়, মানে একটা আর একটু বড় বাজবে জাম 3-4 ঘন্টা সময় লেগে যাবে। মাত্র 5 বছর আগে পুনর্নির্মাণ করা হয়েছিল মহাসড়কটি। প্রতি কিলোমিটার ব্যয় হয়েছিল প্রায় 4 কোটি টাকা। যানবাহন চলাচলের জন্য ইদানিং ছোটখাটো কিছু মেরামত করা হচ্ছে, কিন্তু এলাকার লোকজন বলছেন এতে দুর্ভোগ কমে না, বরং বাড়ে। বাংলাদেশের ভিতরে ভয়ঙ্করতম রাস্তা যতগুলো আমি দেখছি তার ভিতরে অন্যতম। পিসির বদলে আপনার এই পুরা মোবিল আর আলকাতরা দিয়ে গেছে। রাস্তা তৈরি করতে যে মানে সঠিক পিচ পাথর দরকার ছিল, এগুলো দেখা যাচ্ছে সেভাবে ব্যবহার করা হয়নি। রাস্তা করেছে তো মানুষের ক্ষতি করার জন্য। যদি সরকার চাতো যে ভালোভাবে রাস্তাটা করে, লোকজন যদি কোনো অসুবিধা না চায়, তাহলে তো রাস্তাটা ভালো করে করতো। 130 কোটি টাকা ব্যয় যখন শুরু হয়, তখন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে ছিলেন তাপসী দাস। আর পুনর্নির্মাণের ইতি টানেন আরেক নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ। 2 সহকর্মীর সময় কাজের নানা অনিয়মের তথ্য তুলে ধরেন বর্তমান নির্বাহী প্রকৌশলী। সমস্যাটা মাটির জাস্ট করতে না পারা এবং ট্রাফিক ভলিউমটা জাস্ট করতে না পারা, দুদিকেই দুর্বলতা ছিল। লাইবিলিটি অবশ্যই আমাদের ডিজাইন সেকশন প্লাস কনস্ট্রাকশন দুই দিকেই আছে। তবে মহাসড়কটি পুনর্নির্মাণে এবার আগেভাগে কাজ শুরু করেছে বলে দাবি সড়ক বিভাগের। এবার 160 কোটি টাকা নয়, তাদের চাহিদা 100 কোটি টাকা। 1 কিলোমিটার সড়ক ঠিক করতে 4 কোটি, 33 কিলোমিটার সড়ক ঠিক করতে 130 কোটি। কি বিপুল ব্যয়! অথচ সেই মহাসড়কটি টেকেনি 5 বছরও। তৎকালীন সড়ক বিভাগে যারা দায়িত্বে ছিলেন ফুলে ফেঁপে তারা যেমন ঢাউস হয়েছেন, তেমনি আবারও যাতে এই সড়কটি সংস্কার করতে হয় তার ব্যবস্থাও করে রেখে গেছেন। এবার এই মহাসড়ক সংস্কারের জন্য ব্যয় ধরা হয়েছে 100 কোটি টাকা। প্রশ্ন উঠেছে, এই 100 কোটি টাকার মহাসড়ক আবার খারাপ হবে কবে? কনক রহমান, 71, খুলনা। দর্শক, খুলনা সাতক্ষীরা মহাসড়কের সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু হাওলাদার। রাজু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? যে সড়কটির কথা জানাচ্ছিলাম দর্শকদেরকে, এত দ্রুত চলার অযোগ্য কেন হয়ে পড়লো, কি বলছে সংশ্লিষ্টরা এই বিষয়ে? আর খুলনার এই মহাসড়কটি পুনর্নির্মাণের বিষয়ে কেসিসি কর্তৃপক্ষের তরফ থেকে আপনি কি কি তথ্য পেয়েছেন জানাবেন। ধন্যবাদ লাবণী। আমি দাঁড়িয়ে আছি খুলনার প্রবেশদ্বার 0 পয়েন্ট থেকে সাতক্ষীরা মহাসড়ক। এই মহাসড়কে 5 বছরও টিকল না 130 কোটি টাকার খুলনা সাতক্ষীরা এই মহাসড়কটি। গত 5 বছর আগেই এটি 130 কোটি টাকা দিয়ে 33 কিলোমিটার পথ ঠিক করা হয়েছে।
নতুন করে তারা ঠিক করার, ওখানে দাঁড়িয়ে থাকতে হয় যানবাহনে লোকজনের ভোগান্তি। এই ভোগান্তি তৈরি করতে এই যানবাহনগুলো শুরু করেছে, যে তারা বলছে যে এই যানবাহনের কারণে তারা কিছুই করতে পারছে না। মাঝে মাঝে কিছু কিছু কাজ করে, কিন্তু তারা কাজের কোনো সুবিধাই পায় না স্থানীয় লোকজন। 2018 সালে কাজটি নির্মাণের কাজ শুরু করেন 130 কোটি টাকার, 2020 সালে শেষ করেন। এখন 2025 সাল, অতি দ্রুত এই কাজটি এমন পরিস্থিতি হয়েছে মানুষ যেতে পারে না। বৃষ্টির সময় কোনোভাবেই যাওয়া সম্ভব না এই রাস্তা দিয়ে, তারপরেও মানুষ বাধ্য হয়ে একটাই পথ, সেই পথ বেছে নিয়েছেন। আজ সকালেই আমরা দেখতে পেয়েছি এখানে ভোর 4টার সময় একটা গাড়ি নষ্ট হয়ে গেছে। সেই গাড়িটা যশোর কেশবপুর থেকে আসছে, কিন্তু এখানে এসে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, এই রাস্তা দিয়ে যেতে পারে না। স্থানীয় লোকজন বলছে যে এই যে গত 5 বছরে কাজ করেছিল, সেই প্রতি কিলোমিটার কার্পেট ধরা হয়েছিল 4 কোটি টাকা প্রতি কিলোমিটার। যানবাহন চলাচলের জন্য ইদানিং ছোট কিছু কাজ মেরামত করা হয়, কিন্তু এলাকার লোক বলছেন এতে দুর্ভোগ কমে না, দুর্ভোগ বাড়ে। খুলনা সড়ক বিভাগের কর্মকর্তারা স্বীকার করেছেন এটি নির্মাণের সময় ভয়াবহ অনিয়ম হয়েছিল। 130 কোটি টাকা যখন শুরু হয়, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী দায়িত্বে ছিলেন তাপসী দাস। এবার বৃষ্টিতে ক্ষতিপূরণ স্বরূপ 160 কোটি টাকা নয়, এবার বৃষ্টিতে ক্ষতিপূরণ স্বরূপ তারা 100 কোটি টাকার বাজেট করেছে। কিন্তু স্থানীয় লোকজন বলছে এত বাজেট আসছে, বাজেট যায়, কিন্তু এই অনিয়ম দুর্নীতি কোনোভাবেই শেষ করা যাচ্ছে না। আমাদের ভোগান্তি রয়ে যায়। এখানে 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত মানুষ দাঁড়িয়ে থাকে। আপনি একটু দর্শক ওই জ্যামের অবস্থাটা দেখুন। এখানে মিনি বাস ট্রাক মালিক সমিতি থেকে 5 জন করা হয়েছে, যারা এখানে শুধু পাহারা দেয় এবং বা তাদেরকে গাড়ি ঘোড়া সরিয়ে দেয়, তাও তারা পারছে না। অবস্থা খুবই ভয়াবহ। যে রাস্তাটা দিয়ে ভোমরা বর্ডার এবং অনেক মানুষ এখান থেকে যাতায়াত করে, অনেক চলাচল করে। রাজু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই এ বিষয়ে যদি প্রশাসন আর কোনো পদক্ষেপ নেয়, আমরা নিশ্চয়ই সেই তথ্যগুলো আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যেমনটি বলছিলাম যে খুলনা সাতক্ষীরা মহাসড়কের বেহাল অবস্থা। ঝিনাইদহ সড়ক ও জনপদ বিভাগের উদাসীনতার কারণে বেহাল ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়ক। বিভিন্ন স্থানে খানাখন্দ, ছোট বড় গর্ত হয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে রাস্তাটি। এ সড়কে প্রতিদিন ঘটছে ছোট ছোট দুর্ঘটনা। সড়ক বিভাগ বলছে বৃষ্টির পর সংস্কার শুরু হবে। বিস্তারিত রাজীব হাসানের প্রতিবেদনে। ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের 10 কিলোমিটার রাস্তা চলার অযোগ্য হয়ে আছে দীর্ঘদিন ধরে। বিভিন্ন স্থানে ছোট বড় খানাখন্দ ও গর্তের কারণে যানবাহন চলাচল করতে পারে না। পথচারী ও ভুক্তভোগীরা জানিয়েছেন রাস্তার এমন বেহাল হওয়ার কারণে দিন দিন দুর্ভোগ বাড়ছে। প্রতিদিন এই সড়কে শত শত যানবাহন চলে। রাস্তাঘাটের যে অবস্থা, আমাদের তো সাধারণ মানুষ চলাচল এত অসুবিধা। এই চুয়াডাঙ্গা এই রাস্তাটা, এই হাইওয়েটা একটা ব্যস্ত হাইওয়ে, তারপরেও আপনি দেখলে বুঝতে পারবেন। দেখেন এত বড় বড় খানাখন্দ। বৃষ্টির কারণে প্রচুর খাদ হয়ে গেছে, রাস্তা ভেঙে গেছে। এরা আসলে জনগণের প্রচুর দুর্ভোগ হচ্ছে এটার জন্য। এই রাস্তা খারাপের জন্যই টুকিটাকি অ্যাক্সিডেন্ট হচ্ছেই, এবং এই টুকিটাকি হতে বড়টাও হতে পারে। প্যাসেঞ্জার উঠেতে ঠিক হয়ে দাঁড়িয়ে গাড়িতে থাকবে, উল্টি বাড়ি পড়ে যাবে। চালকরা জানান রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ার কারণে ধীরগতিতে চলছে যানবাহন, এতে নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রপাতি। অপরদিকে এই সড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা। রাস্তা কয়েকদিন করলে দেখা যাচ্ছে অল্প দিনের ভিতরে নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য তো রাস্তা যা করে সবই ভোগীযোগীর ভিতর দিয়ে চলছে। রাস্তা দেখা যাচ্ছে একই সাথে রাস্তা যে পার্কের সামনে করেছে, ওখানে দেখা যাচ্ছে দীর্ঘদিন রাস্তা ভালো থাকে, কিন্তু এইটারে একই তারপরে করেও সেই রাস্তাগুলো খারাপ হয়ে যাচ্ছে। এই যে রাস্তা যে অবস্থা, এটা একটা মানুষ গাড়ি নিয়ে যাবে কি করে? অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার সবচেয়ে মেন কারণ হলো এগুলা। খুবই বাজে অবস্থা, যেখানে সেখানে গাড়ি নষ্ট হয়ে পড়ে থাকছে, গাড়ির টায়ার বাজতেছে, কোনোটা হাতের তো চলে যাচ্ছে, কোনোটা চাকা ফাঁকা দেখা যাচ্ছে খুলে মারতেছে। খুবই খারাপ অবস্থা। এ নিয়ে সড়ক বিভাগ বলছে এই মহাসড়কের কয়েকটি স্থানে সমস্যা রয়েছে, কাজের দরপত্র হয়ে গেছে। আবহাওয়া অনুকূলে আসলেই ঠিকাদার 10 কিলোমিটার সড়কের কাজ শুরু করবে। চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে আমেরছড়া পর্যন্ত 10 কিলোমিটার পিএমপি মেজরের আওতায় অলরেডি ঠিকাদারকে ওয়ার্ক অর্ডার প্রদান করা হয়েছে। সাম্প্রতিক বর্ষণের কারণে, যেহেতু এটি ডিবিএস ওয়ারিং কোর্সের কাজ বা বিটুমিনাস কাজ, এই কারণে বর্ষাকালে এই কাজটা করা সম্ভব না। এই সাম্প্রতিক যে বর্ষণ এখন চলমান আছে, এই বর্ষণটা শেষ হয়ে গেলেই ঠিকাদার এখানে ওয়ারিং কোর্সের কাজটা আমেরছড়া পর্যন্ত
করে দেবে। শরীফ আজাদ প্রীতম, ৭১। বাড়ি ভাড়া বাড়ানোর দাবি ও ঢাকায় কর্মসূচিতে হামলার প্রতিবাদে সারা দেশে কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা। খাগড়াছড়িতে ২০০ শতাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা এই কর্মসূচি পালন করেন। সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা ক্লাসে আসলেও শিক্ষকদের কর্মবিরতির কারণে কোনো ক্লাস হয়নি। ময়মনসিংহের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষকদের কর্মবিরতি পালিত হচ্ছে, তবে বেশিরভাগ স্কুল এবং কলেজে নিয়মিত ক্লাস সহ স্বাভাবিক কার্যক্রম চলতে দেখা গেছে। শিক্ষকরা জানিয়েছেন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। একই কর্মসূচি পালন হয়েছে যশোর, কুষ্টিয়া, রাজবাড়ী, লালমনিরহাট, চাঁদপুর সহ বিভিন্ন জেলায়। প্রতিদিনের মতো আজকে আমরা স্কুলে আসছি, কিন্তু স্কুলে এসে দেখি সারা ক্লাস নিচ্ছেন না। কি কারণে ক্লাস নিচ্ছে না আমরা জানি না। আজকে আমাদের ক্লাস হচ্ছে না কারণ আজকে কর্মবিরতি, স্যাররা আমাদের ক্লাস নিচ্ছে না, তাই আমরা বসে বসে পড়াশোনা করতেছি। আমরা সকাল থেকে স্কুলে এসেছে, আমাদের আজকে ক্লাস শেষ না, তাই আমরা বন্ধু বান্ধবরা সবাই মিলে দাবা খেলায় খেলতেছি। কিন্তু আজকে স্কুলে এসে দেখি স্যাররা হাজিরাও নিচ্ছে না। আমরা শুনছি যে ৭ দিন আগে কিছু দাবি দাবা আছে। আমরা একযোগেই কর্মবিরতি পালন করছি এবং এই কর্মবিরতির পর যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় আমরা কর্মবিরতি আমরা পালন করে যাব। আমরা চাইব যে আমাদের যে ন্যায্য দাবি, সেই দাবি সরকারের শুভবুদ্ধির দ্রুত উদয় হবে, আমরা শ্রেণীকক্ষ ফিরে যাব। ঢাকা বিভাগ থেকে সরিয়ে টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার আলোচনায় ক্ষুব্ধ টাঙ্গাইলবাসী। সকালে যমুনা সেতু গোলচত্বর এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে তারা। টাঙ্গাইলের সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। সেখানে বক্তারা টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছেন। ২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর ময়মনসিংহকে ৮ম বিভাগ ঘোষণা করা হয়। তখন আন্দোলনের মুখে টাঙ্গাইলকে ঢাকা বিভাগেই রাখা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর জনপ্রশাসন সংস্কার কমিশন নতুন বিভাগ গঠনের সুপারিশ করে। এতে কিশোরগঞ্জ ও টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার প্রস্তাব রাখা হয়। সামাজিক মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে টাঙ্গাইলে তীব্র প্রতিক্রিয়া হয়। গতকাল থেকে একটা নিউজ আমরা শুনতে পাচ্ছি, ভাইরাল হচ্ছে ফেসবুকে। সেটাকে আসলে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টার ওয়েবসাইট থেকেই আমাদের এই টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত করতে চাচ্ছে, এটা প্রস্তাবিত। তো আমরা এই প্রস্তাবের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা চাচ্ছি যে আমরা ঢাকা বিভাগেই থাকবো, অন্যথায় আমরা টাঙ্গাইল বিভাগ চাই। সরকার যদি এই অবস্থান থেকে সরে না আসে, তাহলে আমরা জুলাই বিপ্লবের মতো এই কঠোর কর্মসূচি দিয়ে এই টাঙ্গাইলকে অচল করে দেব। তাদেরকে বলা হয়েছে যে স্মারকলিপি দেওয়ার জন্য, সবাই স্মারকলিপি দিলে তারা মন্ত্রণালয়ে পাঠাবে, তারা যোগাযোগ করবে। এই ধরনের কোনো কাগজ আমরা এখনো পাইনি। ঢাকা বিভাগ থেকে সরিয়ে কিশোরগঞ্জকে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার আলোচনায় ক্ষুব্ধ কিশোরগঞ্জবাসী। সকালে শহরের আখড়া বাজারের বিজয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কিশোরগঞ্জের সর্বস্তরের বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। সেখানে বক্তারা কিশোরগঞ্জকে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার প্রস্তাব বাতিলের দাবি জানান। আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রস্তাব প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। ধর্মঘট প্রত্যাহার হওয়ায় নেত্রকোনা থেকে ঢাকাগামী সব বাস চলাচল শুরু হয়েছে। সকালে নেত্রকোনা থেকে ঢাকা সহ দূরপাল্লার সব রুটে বাস ছেড়ে যায়। এতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। বাস শ্রমিকরা জানিয়েছেন, নেত্রকোনা থেকে প্রতি ২০ মিনিট পর পর ঢাকার উদ্দেশ্যে বাস ছেড়ে যাচ্ছে। এতে বেড়েছে যাত্রীদের চাপ। এর আগে শুক্রবার ময়মনসিংহের মাসকান্দা বাস স্ট্যান্ডে ইউনাইটেড পরিবহনের শ্রমিক অরুণের কাছে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেন এনসিপির হালুয়াঘাট উপজেলার প্রধান সমন্বয়কারী আবু রায়হান। এর জেরে রাত থেকে এনসিপির নেতারা বাস কাউন্টারের সামনে অবস্থান নেন। পরে অরুণ বিশ্বাসকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। এর প্রতিবাদে শনিবার দুপুরে ময়মনসিংহ ঢাকা সড়কের দীঘারকান্দা বাইপাস এলাকায় বিক্ষোভ শুরু করেন পরিবহন শ্রমিকরা। সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে শনিবার বিকেলে দুই পক্ষের মধ্যে আলোচনা হলেও সমাধান না আসায় ধর্মঘটের ডাক দেয় ময়মনসিংহ পরিবহন মালিক শ্রমিকরা। যাত্রীদের ভোগান্তির কথা মাথায় রেখে সন্ধ্যায় জেলা প্রশাসনের মধ্যস্থতায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
ময়মনসিংহ তারা গাড়ি বদলে ময়মনসিংহ আমরা গাড়ি ঘুরে চলে, তারা তো গেলে আমরা সমস্যা লাগে, আমরা গাড়ি ঘুরে আমরা বদলে করেছি, আমরা যাত্রী গুত্রী যাওয়া হ্যারাসমেন্ট না করার লাগে, এর জন্যই। বাস চলতেছে সকাল থেকে, সকাল ভোর 5টা থেকে বাস চালু হয়েছে, 30 মিনিট পর পর করে একটা গাড়ি চালাবে। নারায়ণগঞ্জের 2500-এর সড়কে হাঁটার সময় প্রাইভেট কারের ধাক্কায় নিহত হয়েছেন সগির মিয়া নামের এক ব্যক্তি। 2500 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন জানান, সোমবার সকালে হাঁটতে বের হন আতাদি এলাকার বাসিন্দা সগির মিয়া। এ সময় প্রতিদিনের মতো মতপুর নরসিংদী সড়কের পায়রা চত্বর এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার সড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যান সহ সগির মিয়াকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে আহত হলে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে চালক পালিয়ে গেলেও প্রাইভেট কারটিকে জব্দ করেছে পুলিশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জে যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত ইজি বাইকের সংঘর্ষে নিহত হন বিল্লাল ও আলনা দম্পতি। গজারিয়ার আনারপুরার এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। নিহতের স্বজনরা জানান, অসুস্থ নাতনিকে দেখতে ইজি বাইকে কুমিল্লার মেঘনা উপজেলা থেকে গজারিয়ার আনারপুরা গ্রামে মেয়ের বাড়ি যাচ্ছিলেন বিল্লাল হোসেন ও তার পরিবার। আনারপুরা ইউটার্নের সময় মতলব পরিবহনের বাস সজোরে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন বিল্লাল হোসেন ও তার স্ত্রী আলনা বেগম। ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানায়, সোমবার সকালে আনারপুরা বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনায় আহত হয়েছেন তাদের ছেলের বউ অঞ্জনা, নাতনি আনিশা ও অজ্ঞাতনামা অটোরিকশা চালক। দুর্ঘটনার পর বাস সহ চালক কাউসার হোসেনকে আটক করেছে পুলিশ। জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যায় জড়িতদের বিচারে দেরি হলে নির্বাচনও পিছিয়ে যাবে বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আগামী দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের দাবি জানিয়ে তিনি বলেন, উচ্চকক্ষের আগামী নির্বাচন হবে পিআর পদ্ধতিতেই। সোমবার দুপুরে জামালপুর এনসিপির জেলা উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে তিনি এসব কথা বলেন। পরে তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় শাপলা অন্তর্ভুক্ত করতে 1 সপ্তাহের মধ্যে সংশোধনের সুযোগ রয়েছে। এক্ষেত্রে আইন মন্ত্রণালয় তাদের সহযোগিতা করবে বলে জানান সার্জিস আলম। সেখানে অলরেডি ডিসাইডেড মুখ্যমন্ত্রী কমিশনের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন হবে, সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে। তারা যদি জুলাই সনদে স্বাক্ষর করে তার মানে এটা তাদের বাস্তবায়ন করতেই হবে, এটা অন্য কোনো অপশন নাই। এই গণহত্যার সাথে সরাসরি জড়িত এবং এদের নির্দেশদাতা যারা, তাদের রায় তারা প্রকাশ না করে, রায় না দিয়ে কার্যকরের পথে না যে তারাও নির্বাচনের কথা বলবেন না। তাদের ওই প্যারালাল রূপরেখা একসাথে কাজ করে যাবেন। কোনো একটা যদি লেন্দি হয় তাহলে আরেকটা লেন্দি হবে। নারায়ণগঞ্জ সরকারি খানপুর 300 শয্যা হাসপাতালে র্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে 15 জন দালালকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে নারায়ণগঞ্জ শহরে অবস্থিত সরকারি হাসপাতালের একটি অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাহসেন কবির জানান, অভিযানে 7 জন পুরুষ এবং 8 জন মহিলা দালালকে গ্রেফতার করা হয়েছে। পুরুষদেরকে 7 দিন করে এবং মহিলাদেরকে 3 দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রশাসনের এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এ বছরের প্রতিপাদ্য সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ। কিন্তু পটুয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলার রাঙাবালিতে নেই কোনো রাডার স্টেশন, যে কারণে ঘূর্ণিঝড় কিংবা ঝড় বৃষ্টি সহ প্রাকৃতিক যে কোনো দুর্যোগের আগাম সতর্কতা পেতে এখানকার মানুষকে নির্ভর করতে হয় কেন্দ্রীয় আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার ওপর। যে সতর্কবার্তা অনেক সময় প্রকৃত অবস্থার সঙ্গে একদমই মেলে না। বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদনে। উপকূলের শেষ প্রান্তে পটুয়াখালীর রাঙাবালি উপজেলা। চারদিকে নদী ও সাগর ঘেরায় এই জনপদ দুর্যোগ প্রবণ। প্রতিনিয়ত ঝড় জলোচ্ছ্বাসের সঙ্গে যুদ্ধ উপজেলার প্রায় 2 লক্ষ মানুষের। কিন্তু এখানে নেই কোনো রাডার স্টেশন, নেই আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
যে কারণে হঠাৎ আবহাওয়া পরিবর্তন হলে এখানকার মানুষ তাৎক্ষণিক সতর্কবার্তা পান না। 25 থেকে 30,000 জেলে যে মাছ ধরতে গভীর সমুদ্রে যে মাছ ধরতে যায় তারা আসলে এই যে আবহাওয়ার পূর্ব আভাস বা সংকেত আসলে পায় না এই রাডার না থাকার কারণে। রাঙ্গাবালিতে যদি একটা রাডার স্টেশন হয় তাহলে আমরা জেলে করে অনেকভাবে সতর্ক করতে পারি। তো রাঙ্গাবালির জন্য যদি একটা রাডার স্টেশন থাকে তাহলে আগাম দুর্যোগের যে সতর্কতাটা সেটা আগাম পাবে। নিকটতম রাডার স্টেশন রয়েছে কলাপাড়ায়, প্রায় 40 কিলোমিটার দূরে, কিন্তু তাও এখন অকার্যকর। এতে আবহাওয়ার তথ্য ঠিকঠাক মতো ধরা পড়ে না। রাঙ্গাবালি এমন একটি উপকূলীয় এলাকা যে এলাকাটি প্রাকৃতিক জলোচ্ছ্বাস বলেন বা ঝড়ঝঞ্ঝা যাই বলেন, এখানে কিন্তু ক্ষতির মাত্রাটা অনেক বেশি হয়। রাডার স্টেশন থাকলে যেটা হয় যে এখানকার লোকজন আগে থেকেই জানতে পারে কখন ঘূর্ণিঝড়টা হবে। যদি সঙ্গে পাই এরকম যে আবহাওয়া খারাপ, বৃষ্টি নামবে, তাহলে পাহাড় ডালি তুলে উড়ে যেতাম, কাঁচা ডালি থাকে। বিশেষজ্ঞদের মতে রাডার স্টেশন থাকলে প্রায় 400 কিলোমিটার এলাকা জুড়ে ঘূর্ণিঝড়ের দিক ও গতি চিহ্নিত করা যায়। এতে সময় মতো সতর্কবার্তা দিয়ে ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো যায়। যদি এই রাঙ্গাবালি উপজেলাতে রাডার স্টেশনটা হয়ে যায় তাহলে আমরা তাৎক্ষণিক এই আবহাওয়া বার্তাটা মানুষের মাঝে অতি দ্রুত পৌঁছে দিতে পারে, নিখুঁতভাবে যেমন সংবাদ পেতে পারে এবং তাদের জীবনের নিরাপত্তাটা নিশ্চিত হতে পারে। প্রশাসনের কর্মকর্তারাও বলছেন এখানে একটি রাডার স্টেশন বসানো খুবই দরকার। এই এলাকায় একটি রাডার স্টেশন হলে মানুষ আগাম সতর্ক বার্তা পাবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে। আমি ইতিমধ্যে এই বিষয়ে বিভিন্ন জায়গায় কথা বলেছি এবং আগামীতেও যাতে খুব তাড়াতাড়ি এখানে একটা রাডার স্টেশন স্থাপন করা যায় সেজন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো। প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এখনো দুর্যোগের তথ্য প্রাপ্তির দিক দিয়ে পিছিয়ে আছে এই জনপদের মানুষ। দুর্যোগ আসে, দুর্যোগ যায়, কিন্তু উপকূলবাসীর ক্ষত থেকেই যায়। দুর্যোগ প্রশমনের প্রকৃত সাফল্য তখনই মিলবে যখন উপকূলবাসীও পাবে আধুনিক আবহাওয়া প্রযুক্তির সুরক্ষা বলয়। কামরুল হাসান, 71, রাঙ্গাবালি, পটুয়াখালী। মাছ ধরার নিষিদ্ধ সময়ের এক সপ্তাহের বেশি সময় পার হলেও সরকারি বরাদ্দের চাল পাননি লক্ষ্মীপুর উপকূলের জেলেরা। এতে পরিবার নিয়ে চরম সংকটে পড়েছেন তারা। তার উপর রয়েছে ঋণের কিস্তি ও দাদনের চাপ। সব মিলিয়ে জীবন অতিষ্ঠ বলছেন জেলেরা। দর্শক, যেমনটি বলছিলাম যে মাছ ধরার নিষিদ্ধ সময়ে অভিযান চলছে, এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, সরকারের পক্ষ থেকে তো মাছ ধরার নিষেধাজ্ঞার সময় চলছে, এখন প্রশাসনের তৎপরতা এই বিষয়ে কেমন দেখছেন আর অভিযানগুলোর কি তথ্য রয়েছে আপনার কাছে সর্বশেষ জানাবেন। জি লাবণী, ধন্যবাদ আপনাকে। ইলিশের প্রধান প্রজনন মৌসুম চলছে, মা ইলিশ সংরক্ষণে 22 দিনের নিষেধাজ্ঞা চলছে এই মুহূর্তে। আজ অভিযানের 10তম দিন। এই মুহূর্তে আমি রয়েছি তেতুলিয়া নদীতে। রাঙ্গাবালি এবং গলাচিপা নদী ও সাগর মোহনায় আজ দিনভর অভিযান চলছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযানে অংশ নিয়েছে কোস্টগার্ড, নৌ পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমি সেই অভিযানে রয়েছি। ইতিমধ্যে তেতুলিয়া, বুড়ো গরঙ্গ এবং আগুনমুখা নদীতে অভিযান চালিয়ে কিন্তু 12 জেলেকে আটক করা হয়েছে। এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন রাঙ্গাবালি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাস পুরকায়স্থ, এবং সঙ্গে রয়েছেন গলাচিপা ও রাঙ্গাবালি উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুন নবী। আমরা একটু সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাস পুরকায়স্থর সঙ্গে একটু যুক্ত হব, জানতে চাইব এই অভিযান প্রসঙ্গে। এই মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন, রাঙ্গাবালি উপজেলার মৎস্য দপ্তর, বাংলাদেশ কোস্টগার্ড, নৌ পুলিশ সহ সবাই দিনরাত নিরলস আমরা কাজ করে যাচ্ছি। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আজকে ড্রোন ফুটেজের মাধ্যমে এবং ড্রোন ব্যবহার করে আমরা অভিযান পরিচালনা করছি। এবং এই ধরনের অভিযানের মধ্যে আজকে আমরা 12 জন জেলেকে আটক করেছি যারা নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরছিল, এবং তাদের বিরুদ্ধে আমরা ভ্রাম্যমাণ আদালতে ব্যবস্থা নিব। এবং সরকারের যে নিষেধাজ্ঞা বাস্তবায়নের আগামী দিনগুলো আছে, আমরা আশা করি আমাদের এই উপজেলা প্রশাসন, রাঙ্গাবালি সহ আমাদের সাথে যারা আছেন সবার নিরলস প্রচেষ্টায় আমরা এই নিষেধাজ্ঞা বাস্তবায়নটা খুব ভালোভাবে করতে পারি। জি, আমরা একটু ছোট্ট করে জানতে চাইবো গলাচিপা উপজেলা এবং রাঙ্গাবালি উপজেলা মৎস্য কর্মকর্তা যিনি রয়েছেন জহিরুন নবী, তার কাছ থেকে আসলে অভিযান প্রসঙ্গে। আমরা আজকে সকাল 8টা থেকে অভিযান শুরু করি। আমাদের সাথে ছিলেন বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড রাঙ্গামালি, আমাদের নৌ পুলিশ চরমন্তাস, থানা পুলিশ গলাচিপা। আমরা যৌথভাবে রাঙ্গামালি এবং গলাচিপা মৎস্য দপ্তর, আমাদের উপজেলা নির্বাহী অফিসার রাঙ্গামালি, তার নেতৃত্বে আজকে এই অভিযান পরিচালিত হয়। আজকে আমরা 12 জন জেলেকে আটক করতে সক্ষম হয়েছি। আমাদের যেহেতু নদী মোহনা, এই নদী মোহনাকে আমরা ক্লিন রাখতে চেষ্টা করতেছি দিনরাত। আমরা যেন এই মাছ আপিস টিমে যে নির্বিঘ্নে ডিম দেয় এবং সেই ডিম ফার্টিলাইজ হয়,
সেই জন্য আমরা এই যে ইলিশ মাছ দেশের সম্পদ রক্ষা করতে আমরা দিনরাত পরিশ্রম করছি সকলের সহায়তায়। ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে। জি লাবণী, আসলে তেঁতুলিয়া নদী থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ কামরুল আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই প্রশাসন ঠিকঠাকভাবেই তাদের দায়িত্বটি পালন করবে এবং নিষিদ্ধ সময়ে নিশ্চয়ই মাছ ধরার প্রক্রিয়াও বন্ধ থাকবে। দর্শক যুক্ত ছিলেন আমাদের সহকর্মী কামরুল, তিনি জানাচ্ছিলেন প্রশাসন কী ধরনের অভিযান চালাচ্ছে মা ইলিশ সংরক্ষণে। দর্শক, আমরা কিছুক্ষণ আগে আতওয়ার মনিরের একটি প্রতিবেদন দেখছিলাম এবং সেখানে আমরা যেমনটি জানাচ্ছিলাম যে মাছ ধরা নিষিদ্ধ সময়ের 1 সপ্তাহের বেশি সময় পার হয়ে যাওয়ার পরও সরকারি বরাদ্দের চাল পাননি লক্ষ্মীপুরের জেলেরা। এই বিষয়ে আপনাদেরকে একটু তথ্য জানানোর চেষ্টা করব। আমাদের সহকর্মী আতওয়ার রহমান মনির যুক্ত হবেন। মনির, আপনার প্রতিবেদনটি দেখছিলাম আমরা, কতজন জেলে এখনো সরকারি চাল পাননি এবং তাদের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো ধরনের ব্যবস্থা আদৌ নিয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? লাবণী, আজকে এই নিষেধাজ্ঞা 10ম দিন চলে, অর্থাৎ এই সময় জেলেরা নদীতে থাকার কথা। এখন আপনি দেখবেন যে জেলেরা সারি সারি ভাবে এখনো পর্যন্ত জেলেরা তাদের এই নোঙ্গর করে নৌকা রেখেছেন এবং অপেক্ষায় আছেন যে এই কবে নাগাদ তারা খাদ্য সহায়তা পাবেন, এমনটি অপেক্ষায় দিনপাত করছেন এবং সন্তান এবং পরিবার পরিজন নিয়ে অনেকটাই কষ্টে জীবনযাপন করছেন, এমনটি এখানকার যে জেলে পরিবার রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই বিষয়টি নিয়ে কথা বলেছি জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম। তিনি বলেছেন যে এই জেলায় মূলত যে যাদের জন্য খাদ্য সহায়তা আসার কথা প্রত্যেক জেলের জন্যই খাদ্য সহায়তা এসেছে। তবে এখন পর্যন্ত তিনি বলেছেন যে 1044 মেট্রিক টন খাদ্য সহায়তা জেলেদের জন্য এসেছে। এছাড়া এই খাদ্য সহায়তা বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে। তবে জেলেদের সাথে কথা বলেছি, জেলেরা বলছেন যে এখানকার যে খাদ্য সহায়তা এসেছে তারা চরমণি মোহন এখনো কোনো জেলে খাদ্য সহায়তা পাননি। এছাড়া বিভিন্ন জায়গায় খাদ্য সহায়তা যদিও দেওয়া হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, তবে তারা যে 25 কেজি হারে দেওয়ার কথা, তবে তারা 20 কেজি ও তারও কম পেয়েছেন। তবে আবার কিছু কিছু জেলে অভিযোগ করেছেন যে তারা টাকার বিনিময়ে খাদ্য সহায়তা নিয়েছেন। তবে তারা বরাবরই বলা চলে যে এখানকার যারা জেলে রয়েছেন এই জেলেরা খাদ্য সহায়তা আনতে যে টাকা দিতে হয় এবং তারা যখন নিষেধাজ্ঞা উঠে যায় নদীতে যায় তখন তাদের খাদ্য সহায়তা দেওয়া হয় এবং যার কারণে তারা উপকৃত জেলে যারা আছে তারা সেই খাদ্য সহায়তা থেকে বঞ্চিত থাকে। যার কারণে এই বিষয়টি বারবার তারা বলার পরও এবং নিষেধাজ্ঞার আগেও খাদ্য সহায়তা চাইলেও প্রশাসন সেভাবে গুরুত্ব দিয়ে দেখেননি, আর যার কারণেই জেলেরা বঞ্চিত হচ্ছেন। তবে এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি বলে বিশেষজ্ঞরা মনে করেছেন এবং পাশাপাশি যারা মৎস্য আড়তদার রয়েছেন তারা বলছেন এখানকার যে জেলে রয়েছেন তারা মূলত টিপসই দিয়ে খাদ্য সহায়তা নেন। এই বিষয়টি মনির, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই এই বিষয়ে আরো কোনো তথ্য পেলে আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব এবং জেলেরাও নিশ্চয়ই প্রশাসনের তরফ থেকে ঠিকঠাক সাহায্য সহযোগিতা পাবে। আইনি জটিলতা ও মালিকানা দ্বন্দ্বে 3 বছর থেকে সাগরে যেতে পারছে না এফভি কোহিনুর 2 নামের একটি ফিশিং জাহাজ। সংশ্লিষ্টরা বলছেন চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনায় নোঙর করে রাখায় গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি নষ্ট হয়ে সমুদ্রে মাছ ধরার উপযোগিতা হারাচ্ছে জাহাজটি, আর কাজ হারিয়ে মানবেতর দিন কাটছে 28 জন কর্মকর্তা কর্মচারীর। এদিকে মৎস্য অধিদপ্তর জানিয়েছে বাতিলের পর জাহাজের মূল মালিক লাইসেন্স ফেরত পেতে আবেদন করেছে। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। প্রায় 3 বছর থেকে কর্ণফুলী মোহনায় নোঙর করে রাখা আছে ফিশিং জাহাজ কোহিনুর 2। এতে কর্মহীন হয়েছে জাহাজের 28 জন কর্মকর্তা কর্মচারী। তারা জানান এতদিন বেতন পেলেও 3 মাস ধরে সেটিও বন্ধ হয়ে গেছে। এতে পরিবার পরিজন নিয়ে তাদের মানবেতর দিন কাটছে। কোম্পানি সবাইকে বেতন বোনাস এগুলো সবকিছু দিতে থাকছে, ঈদ বোনাস দিছে, বেতন দিছে, তাও অনেক কষ্টের ভিতরে থাইকা এখন আজকে 3 মাস ধরে কোনো বেতনই দিতে পারতেছে না। আমাদের অনুরোধ থাকবে যাতে আপনারা মালিকের এই ঝামেলাটা আপনারা ঠিক করে জাহাজটা সাগরে পাঠান, যাতে কোম্পানি লাভবান হয়, আমরাও লাভবান হই, আমাদের রিজিকে যাতে একটা ব্যবস্থা হয়। জাহাজটি ভাড়ায় চলত। ভাড়া নেয়া গোল্ডফিশ এন্টারপ্রাইজের মালিক শাহ আলম জানান
তারা অস্থায়ী ভিত্তিতে ৫ বছরের জন্য ভাড়া নিলেও জাহাজ বুঝে নেয়ার আগেই কোহিনূর দুর্ঘটনায় পড়ে। সে সময় মেরামত, নাবিকের বেতন, রক্ষণাবেক্ষণ খরচ, ডক ভাড়া, জেটি ভাড়া সহ বিভিন্ন সরকারি কর বাবদ তাদের ৩.৫ কোটি টাকা খরচ হয়েছিল। পরে জাহাজের কাগজপত্র ভুয়া প্রমাণ হওয়ায় সাগরে যাওয়া বন্ধ জাহাজটির। এই যে আমাকে এসপি আনি দিবে এগুলো সরকারের কাজ করে দিবে, এইভাবে আমাকে সম্পূর্ণ কাজটা আমাকে দ্বারা করাইছে। ১.৫ কোটি টাকা আমি জাহাজের ভিতরে ইনভেস্টার কাজ করছি। ওকে প্রায় ৯৪ লাখ টাকা দিছি আমি। স্যাগে ফেওয়ার্ডের ক্যাশ ৯৪ লাখ টাকা ওকে দিছি, এবং জেডি ভাড়া, স্টাফ খরচ, বেতন এগুলো নিয়ে তো অনেক কিছু প্রায় ৪ মতো আমার খরচ হয়ে গেছে। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এফবি কোহিনূর ২ একটি বাণিজ্যিক মৎস্য নৌযান। আবারও লাইসেন্স ফেরত পেতে জাহাজের মালিক আবেদন করেছেন। এটার লাইসেন্স সামুদ্রিক মৎস্য দপ্তর কর্তৃক বাতিল করা হয়। তো বাতিল করার প্রেক্ষিতে এটা আবার আপিল কর্তৃপক্ষ হিসেবে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের বরাবর আপিল দাখিল করেছে। এই আপিলটি শুনানির পর্যায়ে আছে। এ নিয়ে কথা বলার জন্য যোগাযোগ করা হলেও এমভি কোহিনূরের মালিককে পাওয়া যায়নি। তবে টেলিফোনে তিনি জানান, লাইসেন্সের জন্য চেষ্টা চলছে। মৎস্য অধিদপ্তরের মতে একটি ফিশিং বোট মাসে ২ থেকে ৩ বার গভীর সাগরে মাছ ধরতে যায়। এক ট্রিপে অন্তত ১৮ থেকে ২০ টন মাছ ধরতে পারে। অরিসুল ইসলাম, ৭১। উপকূলীয় ও প্রত্যন্ত এলাকা কক্সবাজারের পেকুয়ার মগনামায় বাংলাদেশ নৌবাহিনীর আয়োজনে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইন। সকাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হয় মেডিকেল ক্যাম্পেইন। নৌবাহিনীর বিশেষজ্ঞ ডেন্টাল সার্জন ও মেডিকেল টিমের সদস্যরা এখানে দাঁতের বিভিন্ন রোগ নির্ণয়, চিকিৎসা এবং মুখ ও দাঁতের যত্নের বিষয়ে পরামর্শ দেন। একই সঙ্গে সাধারণ চিকিৎসা সেবাও পাচ্ছেন এলাকার বাসিন্দারা। বিনামূল্যে মিলছে প্রয়োজনীয় ওষুধও। চিকিৎসা ক্যাম্পে আসা মানুষজন নৌবাহিনীর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, দেশের প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে এমন ক্যাম্প ভবিষ্যতেও চলবে। নৌবাহিনী তার প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল ক্যাম্পেইনের মাধ্যমে অত্র এলাকার জনগণের মুখ ও দাঁতের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করব। এই বৃদ্ধি করার লক্ষ্যে তাদেরকে আমরা চিকিৎসা প্রদান করছি। সাধারণ রোগ সহ এবং বিভিন্ন জটিল রোগের চিকিৎসাও আমরা প্রদান করছি।